আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের বন্দর ও কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। দর্শক, ২১শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। ওয়ালাইকুম সালাম। যে মাহফুজ ভাই, প্রথমে আপনাকে যে প্রশ্নটি করতে যাচ্ছি, পানগাঁও ও লালদিয়া বন্দর ও কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনার জন্য এই দুইটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হচ্ছে, যথেষ্ট দীর্ঘমেয়াদী চুক্তি, ৩৩ বছর এবং ২৮ বছর। এবং আমরা যেহেতু এই ৩৩ ও ২৮ বছরের চুক্তিতে আবদ্ধ হয়ে গেছি, এই চুক্তিতে বাংলাদেশের কি লাভ হতে পারে এটি প্রথমে শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমেই বলতে চাচ্ছি, বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা উন্নয়নের জন্য এবং অবকাঠামোগত উন্নয়ন প্লাস হচ্ছে ব্যবস্থাপনা উন্নয়ন, এই দুইটা কাজে পিপিপি মডেলে প্রাইভেট যে কোনো ইনভেস্টমেন্ট, দেশি হোক সে বিদেশি হোক, এটা আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল এটা। কেন আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা দেখে আসছি সরকারের একটি মন্ত্রণালয়ের আন্ডারে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে একটি প্রতিষ্ঠান হিসেবে। আমরা যেটা দেখেছি, দেশে বিদেশে অনেক বন্দর পরিচালিত হয় পিপিপি মডেলে এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট অপারেটরদের মাধ্যমে। যে বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমরা ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে যে বন্দর কেন্দ্রিক যে প্রবলেমগুলো আমরা ফেস করছি, সেই জায়গায় আমরা সবসময় বলে এসেছি এখানে অবশ্যই প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে, এবং দেশি হোক সেটা বিদেশি হোক। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দেশি কিছু কিছু অপারেটর আমাদের এখানে আছে, ওদের ক্যাপাসিটি অত বেশি বড় না। এখন যে বিষয়টা এখানে আরো বেশি গুরুত্বপূর্ণ, যেই দুইটি কোম্পানি, যেই দুইটি অপারেটর চট্টগ্রাম বন্দরে এবং পানগাঁও বন্দরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, সেটাকে আমরা এমন ভাবে দেখি, এখন অলরেডি আরো একটা অপারেটর কিন্তু এখানে অপারেটিং এ আছে, সেটা হচ্ছে রেড সি গেটওয়ে, সৌদি আরবের একটা কোম্পানি। এটাও কিন্তু অনেক বড় কোম্পানি। আরেকটা বিষয় আমি এক ফাঁকে আপনাকে বলে রাখি, যে দেশগুলির যে কোম্পানিগুলোকে বিলং করছে, যারা এখানে এসছে, বিশেষ করে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড যে প্রপোজাল দিয়েছে এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে, দুইটা দেশ গালফের অত্যন্ত রিচ, মুসলিম ওয়ার্ল্ডের অত্যন্ত রিচ কান্ট্রি, এবং বাংলাদেশের সাথে অত্যন্ত সুন্দর একটা সুসম্পর্ক বজায় রেখেছে গত দীর্ঘ ৫০-৬০ বছর থেকে। এবং বাংলাদেশের অনেক বাংলাদেশি ভাই এনআরবিরা এই দুইটা দেশে কাজ করে। অলমোস্ট যদি ইউএইতে চিন্তা করেন আপনি, প্রায় ১৩ লাখ, আর সৌদিতে আছে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ। সুতরাং বাংলাদেশের আজকের অর্থনীতিতে এই দুইটা দেশেরও একটা বড় ধরনের অবদান আছে, এনআরবিরা ওইখান থেকে টাকা পাঠাচ্ছে বলে। তো সুতরাং এই দুইটা বন্ধুপ্রতিম দেশের দুইটা কোম্পানি আসছে, আর আমরা কেউ কেউ এখানে বলার চেষ্টা করছি বন্দর দখল হয়ে যাচ্ছে, বন্দর বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের এটা গর্ব করার বিষয়, মুসলিম ওয়ার্ল্ডের এই দুইটি দেশ সারা পৃথিবীতে অনেকগুলি বন্দর কিন্তু পরিচালনা করছে। জি, এবং এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, দেশি প্রতিষ্ঠান দিয়ে পরিচালনা করা আর বিদেশি প্রতিষ্ঠান দিয়ে পরিচালনা, দুইটির মধ্যে তো তফাৎ রয়েছে। বিদেশি প্রতিষ্ঠানের তো অনেক প্রযুক্তি রয়েছে, অনেক যন্ত্রপাতি রয়েছে, এবং এক্ষেত্রে তারা বিনিয়োগও নিয়ে আসবে। আমি আপনার কাছে স্পেসিফিক্যালি জানতে চাচ্ছিলাম, বেনিফিট কেমন আসতে পারে, যেমন লিড টাইম কেমন কমে আসতে পারে? না, এখন এখানে কয়েকটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে, আমাদের আশেপাশে বিশেষ করে সিঙ্গাপুর, কলম্বো থেকে শুরু করে পোর্ট কালাং, থাইল্যান্ডের পোর্ট বলেন, ভিয়েতনামের পোর্ট বলেন, ভারতের পোর্ট বলেন, শ্রীলঙ্কার পোর্ট বলেন, এগুলি সবগুলি দেখে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কি পর্যায়ে আছি। আমাদের বর্তমানে যে পোর্টের যে প্রোডাক্টিভিটি আছে, সেটা বর্তমানে কি অন্যান্য এই আশেপাশের যে দেশগুলোর নাম বলেছি ওদের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা কি পর্যায়ে আছি। এবং অবশ্যই সরকারকে বা বন্দর কর্তৃপক্ষ এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে একটা জিনিস জনগণকে জানানো উচিত, বর্তমানে আমি ধরুন 30 কন্টেইনার করে আমি পার আওয়ারে আমি প্রোডাক্টিভিটি আমার আছে, আমার এইসব যন্ত্রপাতিগুলো এই ধরনের যদি ইনভেস্টমেন্ট আসে, এই কোম্পানিগুলি যদি আসে, ওরা ম্যানেজমেন্ট চেঞ্জ করে, এখানে অনেক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা আছে, ওগুলোকে যদি বাদ দিয়ে পারি, তাহলে পরে আমাদের হয়তো প্রোডাক্টিভিটিতে এটা 50ও হয়ে যেতে পারে, এবং অন্যান্য পোর্টগুলি যেভাবে করছে সেরকম হয়ে যেতে পারে। তো সুতরাং এই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। এখানে আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যেখানে বলা হচ্ছে বন্দর, চট্টগ্রাম বন্দরের আন্ডারে কিন্তু এই অপারেটরগুলি কাজ করবে, সারা পৃথিবীতে কিন্তু এটা মডেল আছে। এখন আমরা যদি বলি এটার জন্য তো যদি বন্দর কাউকে দিলে পরে পুরো বন্দর দিয়ে দিচ্ছে, যে কথাটা আমরা বলছি এটা কিন্তু সত্যি না। এটা অনেক সময় অনেক বিজ্ঞ রাজনীতিবিদরা, আমাদের বিশেষ করে অন্যান্য যে সেক্টরের সুশীল সমাজ বলুন, সবাই বলে থাকছে, কিন্তু আমাদের অবশ্যই সবার কনসার্ন দেওয়ার এখানে সুযোগ আছে।
কাউকে বাদ দিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। সাথে সাথে শুধু আমি এই কথাটাই বলবো, আমাদের যে শ্রমিক ভাইরা আছে, যাদের ঘাম দিয়ে, যাদের রক্ত দিয়ে এই বন্দরের কাজগুলি, ব্যবসা বাণিজ্যের কাজগুলি আমরা করে আসছি দীর্ঘদিন থেকে, ওনারা যেন ডিপ্রাইভ না হয়, সেটা অবশ্যই যখন চুক্তি করা হয় বা সরকার যেই ডিপার্টমেন্ট এই বিষয়গুলি নিয়ে কাজ করছে, ওনাদেরকে খেয়াল করতে হবে। আমাদের শ্রমিক ভাইরা, এক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে দুইটি প্রতিষ্ঠান তারা তো বন্দর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে, আমরা এখনো যদিও জানতে পারিনি তাদেরকে কোনো মালিকানা শেয়ার করা হবে কিনা, এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? অনেকে যে অভিযোগটি করে যে হয়তোবা দখল হয়ে যাবে, এটা তো মালিকানার ভিত্তিতেই আসে, তারা তো ব্যবস্থাপনার জন্য আসছে, এখানে মালিকানা নেয়ার জন্য তো আসছে না। এটা আপনি সঠিকই বলেছেন। আমি ওই জন্য বিজ্ঞ জনরা যারা এই বিষয়টা নিয়ে বলছে মালিকানা বন্দর দখল হয়ে যাবে, ওনাদেরকে জিজ্ঞেস করবো পৃথিবীর কোন কোন জায়গায়, অনেক দেশে তো প্রায় 100টা দেশে কিন্তু এই ধরনের বন্দরগুলি বিভিন্ন এই বড় বড় কোম্পানিগুলোর ব্যবস্থাপনার মধ্যে আছে। কোথায় এরকম মালিকানা দিয়ে ওই দেশের সার্বভৌমত্ব কে ক্ষুণ্ণ করেছে বা দখল হয়ে গেছে, একটা উদাহরণ দেওয়ার জন্য। এখন গণভাবে যে কথাগুলি বলা হচ্ছে, যেগুলি কোনো যুক্তিহীন, কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, চুক্তি যখন করা হবে সেটা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে এবং ওখানে দেখতে হবে আমাদের বাংলাদেশের স্বার্থ কিভাবে রক্ষিত হচ্ছে এবং আমাদের বন্দর বর্তমান যে ব্যবস্থাপনা বা যে অবকাঠামোগত ওই ইয়েগুলি আছে তার চাইতে আরো বেটার পজিশনে গিয়ে যেন বন্দর কাজ করতে পারে সেই ব্যবস্থা হচ্ছে কিনা, এটা এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এবং আমার শ্রমিক ভাইদের যেন চাকরি হারানোর যে ভয়টা আছে, আমার শ্রমিক ভাইদেরকে উত্তেজিত করা হচ্ছে, সেই বিষয়টাও সরকারকে ক্লিয়ার করা উচিত বলে আমরা মনে করছি। জি, এক্ষেত্রে চাকরি হারানোর যে বিষয়টি নিয়ে বললেন, এটি খুবই সেন্সিটিভ বিষয়। যারা এক্সিস্টিং কাজে আছে আমাদের তো উচিত হবে যে তাদের স্বার্থটাও দেখা। বিদেশি যদি তারা অপারেটিং করে থাকে এক্ষেত্রে তাদের জনবল নিয়ে আসতে পারে, কিন্তু আমাদের যে বিদ্যমান জনবল তাদেরকেও তো নিশ্চয়তা দিতে হবে, এবং এই ব্যাপারে আপনি কোনো অগ্রগতি জানেন কিনা? এই বিষয়টা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত, এবং আমরা যেটা শুনেছি বিদেশি কোম্পানিদের পক্ষ থেকে যখন সরকারের সাথে এটা নেগোসিয়েশন চলছিল বা চলছে, সেই জায়গায় কিন্তু এই ধরনের বিষয়টা এসছে, আমরা শুনেছি সেটা। এখন যে বিষয়টা আমি একটু এটা আবারও বলবো, সেটা হচ্ছে আমার শ্রমিক ভাইরা এখানে অনেক বিষয় আছে, যেমন ধরুন ওনারা যেই জনবল নিয়ে আসবে এগুলো হাইলি টেকনিক্যাল, উপর লেভেলের, নিচের লেভেলের, মাঝারি লেভেলের যে শ্রমিক বা কর্মচারীরা এই বন্দরের কাজগুলি করবে সেগুলো অবশ্যই আমাদের দেশ থেকে রিক্রুট করতে হবে, এটা যেন ওইখানে থাকে। এবং সাথে সাথে আমার অনেক শ্রমিক ভাই বয়স হয়ে গেছে, ওনার রিটায়ারমেন্টে চলে যাবে বা ওরা পারছে না, যদি না পারে তাহলে ওই শ্রমিক ভাইয়ের যেন পরিবার থেকে কাউ না কাউকে রিক্রুট করা হয়, ওনারা যে কাজগুলি করতে পারে সেগুলির জন্য। এটা সরকারকে ইনশিওর করতে হবে, এবং এটা ইনশিওর করার পর আমার মনে হয় না, আমার শ্রমিক ভাইদেরকে এখন যেভাবে বোঝানো হচ্ছে, আমরা চট্টগ্রামে দেখছি শ্রমিক ভাইরা বিক্ষোভ করছে, আমার মনে হয় না ওনাদের এই বিষয়টা, ভুল বুঝাবুঝিটা কেটে যাবে। জি, এবং আপনি যেটা বললেন সরকারের পক্ষ থেকে যদি চুক্তির বিষয়গুলো ক্লিয়ার করা হয়, তারপরে তাদেরকে আশ্বস্ত করা হয়, তাহলে হয়তো বা এক্ষেত্রে অনেকখানি কমে যাবে। এক্ষেত্রে পজিটিভ দিকও রয়েছে কিনা, আপনি দুইটি দেশ অথবা তিনটি দেশ, ডেনমার্ক, সৌদি আরবের কথা আমি আপাতত বললাম, এই দুইটি দেশ থেকে যদি আমরা টেকনোলজি ট্রান্সফার করতে পারি, আমাদের দক্ষ যে জনবল রয়েছে তারা যদি আরও শিখতে পারে, ভবিষ্যতে তো আমরা নিজেরাই নিজের দেশে হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে পারবো। আপনার কি মনে হয়? এটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। সারা পৃথিবীতে কিন্তু এভাবেই চলছে, এবং সবচেয়ে একটা ঘটনা আপনাদেরকে বলি, খুব সম্ভবত 99-এ এসএসএ নামে আমেরিকান একটা কোম্পানি এখানে এসেছিল, তখন চট্টগ্রামে কিছু সক্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু যে বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেই এসএসএ কোম্পানি বাংলাদেশে তখন বিনিয়োগ না করে ওরা কিন্তু বিনিয়োগ করেছিল গিয়ে ভারতে। জি দর্শক, আমরা যুক্ত হতে আবারও চেষ্টা করব। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি সরাসরি বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেস। দর্শক, বিরতির আগে বন্দর ও কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে কথা বলছিলাম চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহের সঙ্গে। আবারও ফিরছি আলোচনায়। জি মাহফুজ ভাই, আপনি যে প্রশ্নের উত্তরটি দিতে চাচ্ছিলেন যে টেকনোলজি ট্রান্সফার, ডেনমার্কের মেডলক এবং ডিপি ওয়ার্ল্ড থেকে আমরা যদি টেকনোলজি নিতে পারি, এটি দেশের যে জনবল রয়েছে তাদের জন্য কি কাজে লাগতে পারবে, আবার যদি বলতেন সংক্ষিপ্তভাবে। না, এই বিষয়টা হচ্ছে এরকম, টেকনোলজি ট্রান্সফার যদি হয় ভবিষ্যতে আমাদের দেশের, আমাদের যারা বন্দর কাজে যারা নিয়োজিত আছেন, আমাদের যে ম্যান পাওয়ার গুলি আছে, সেই উচ্চশিক্ষিত হোক, মধ্যশিক্ষিত, আর যারা পড়ালেখা কম জানে,
এই ধরনের যে অনেক টেকনিশিয়ান আছে এখানে বন্দরের রিলেটেড কাজগুলির সাথে জড়িত আছে, ওরা কিন্তু আরো বেশি ট্রেন হবে এবং ভবিষ্যতে আমাদের বন্দরগুলি নিজেরা পরিচালনা করার সক্ষমতা আমরা অর্জন করব। এই জন্য আমরা টেকনোলজি ট্রান্সফারকে আমরা এটা অবশ্যই আমরা ওয়েলকাম জানাচ্ছি। টেকনোলজি ট্রান্সফার করার জন্য যদি এরকম কোনো সিস্টেম থাকে, এবং আমাদের এই জনবল আপনি জানলে খুশি হবেন, সিঙ্গাপুর বন্দর এবং সিঙ্গাপুরে জাহাজ রিলেটেড বা জাহাজ নির্মাণকারী যে প্রতিষ্ঠানগুলি আছে, প্রচুর বাংলাদেশি শ্রমিক বা টেকনিশিয়ান ওখানে কাজ করছে। এবং বাংলাদেশ বিশ্বের নাবিকের যে বাজার আছে, যে নাবিক প্রয়োজন হয়, সেখানেও কিন্তু অনেক বাংলাদেশিরা কিন্তু কাজ করার সুযোগ বর্তমানেও আছে। এবং ওইসব দেশে যে পারিশ্রমিক পায়, সেই সেম পারিশ্রমিক বাংলাদেশে পাওয়া কি আদৌ সম্ভব কখনো? না, এটা ডিপেন্ড করবে আপনার ইকোনমিক সাইজের উপরে। ইকোনমি যদি আমাদের এগিয়ে যায়, বর্তমান আপনি জানেন আমাদের $470 বিলিয়ন আমাদের টোটাল জিডিপি। তো সুতরাং এখানে আমাদের এখন পার ক্যাপিটা ইনকাম $2800। এটা যদি আমরা আরো বাড়াতে পারি, তাহলে অবশ্যই আমাদের যে পরিশ্রম দিয়ে বিদেশে আমাদের শ্রমিক ভাইরা যেই টাকাগুলি পাচ্ছে, যে বেতনগুলি পাচ্ছে, সেই ধরনের সুযোগ হতে বাংলাদেশে একদিন চলে আসবে। তাহলে পরে তার আগে কিন্তু আমাদেরকে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমাদের শ্রমিক ভাইদেরকে, আমাদের যারা এখানে বন্দর রিলেটেড বা অন্যান্য জায়গায় যারা কাজ করছে, ওদেরকে দক্ষ বানাতে হবে। দক্ষতা হচ্ছে মেইন এখানে মূল চাবিকাঠি। আর একটি বিষয় হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে যদি চুক্তি হয়, সেক্ষেত্রে আমাদের যারা প্রবাসী ভাইরা বিদেশে রয়েছেন, তাদের আসলে জানেন যে তারা বিদেশে অনেক কষ্টে থাকেন, অনেক দুর্বিষহ জীবনযাপন করেন, বিশেষ করে যখন করে ওয়ার্ক পারমিট রিনিউয়ালের সময়টি আসে, সেক্ষেত্রে কূটনৈতিক সহায়তা পাওয়া যেতে পারে কিনা? এটা আমি সেজন্য বলি, ডিপি ওয়ার্ল্ডের অরিজিনাল মালিক হচ্ছে দুবাই রয়্যাল ফ্যামিলি। ইউএই এর প্রাইম মিনিস্টারের শেখ মোহাম্মদ বিন মাকতুমরা যারা আছেন এখন, ওনারাই হচ্ছে, ওদের পরিবার হচ্ছে এই কোম্পানিটার মূল মালিক। তো সুতরাং ওখানে কিন্তু এরকম, ওখানে আপনি জানেন ওখানে শাসন ব্যবস্থাটা কিরকম। এবং দুবাইয়ের যিনি রুলার ছিলেন শেখ রাশিদ আল মাকতুম, উনি 72 পর থেকে বাংলাদেশিদের প্রতি খুব সহানুভূতিশীল ছিল। এবং ওনার ছেলেরাও যারা এমিরেটস এয়ারলাইন্সের মালিক, ডিপি ওয়ার্ল্ডের মালিক। সুতরাং ওনারা যদি চাই, বাংলাদেশ যদি আমাদের কূটনৈতিকভাবে কোনো কিছু আরো এখানে লোকবল প্রেরণ করা যেতে পারে, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট ওরা পোর্ট রিলেটেড ছাড়া অন্যান্য ইনভেস্টমেন্ট গুলো এখানে ওরা করতে পারে, যেহেতু ওদের বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে উন্নত বিশ্বে এবং পৃথিবীর অন্যান্য দেশে, ইভেন কি আমাদের পার্শ্ববর্তী দেশে। তো সেই জায়গায় তো আমরা একটা কূটনৈতিক ভাবে সফল হতে পারি যদি এরকম কোম্পানি এখানে কাজ করে। তখন আমাদের ইমেজটাও কিন্তু আরো, বাংলাদেশের ইমেজটাও কিন্তু আরো বেড়ে যাবে। জি, ইমেজের পাশাপাশি এখন যদি আমরা বলি, এই যে নতুন দুইটি বন্দরের ব্যবস্থাপনার দায়িত্বে পেল বিদেশি কোম্পানি, আমাদের দেশের অর্থনীতিতে কি প্রভাব রাখতে পারে? বিশেষ করে এক্সপোর্টের ক্ষেত্রে কি পরিমাণ প্রবৃদ্ধি আপনারা আশা করতে পারেন? আপনি দেখুন, এক্সপোর্টটা তো আমরা টোটালি আমাদের বন্দর নির্ভর। আমাদের ল্যান্ড পোর্ট দিয়ে এক্সপোর্ট হয় খুব কম। আমাদের অলমোস্ট এক্সপোর্টের 95% আপনি বলতে পারেন আমাদের বন্দর নির্ভর। তার মধ্যে হচ্ছে আমাদের আরএমজির একটা যে আমাদের যে চ্যালেঞ্জ আছে, আরএমজির অনেক কিছু আমাদেরকে ইম্পোর্ট করে এনে আবার এক্সপোর্ট করতে হয়। আমাদের আজকে যদি 50 থেকে 55 বিলিয়ন ডলারের যদি আমাদের এক্সপোর্ট হয়, তার মধ্যে রেডিমেড গার্মেন্টস এর হচ্ছে প্রায় 83 থেকে 84%। এই যে আমাদের এখানে একটা লিড টাইমের একটা সমস্যা আছে। যেহেতু আমরা যখন আমাদের আরএমজির মালিকরা ওনারা যখন অর্ডারটা পায় আরএমজি এক্সপোর্টের জন্য, সেটাকে মেকিং করার আগে পর্যন্ত যে টাইমটা আছে, এটাকে আমরা লিড টাইম বলি। এই জায়গায় যদি আমি চায়না থেকে বলুন বা অন্যান্য জায়গা থেকে ফেব্রিক এনে বা অ্যাক্সেসরিজ এনে যখন আমি আবার এখানে মেকিং করে আমি যখন এক্সপোর্ট করব, এই যে আমাদের অনেকগুলো সময় নষ্ট হয়ে যায় জাহাজের। বিশেষ করে তখন আউটার এনকারেজে এসে জাহাজ দাঁড়িয়ে থাকতো এক সময় 10 থেকে 15 দিন, পোর্টে এসে এটা ক্লিয়ার করতে করতে ওইদিকে 20-25 দিন লেগে যেত। এখন ওই সময় কিন্তু নেই। চট্টগ্রাম বন্দরের বর্তমান ব্যবস্থাপনাতেও কিন্তু অনেক উন্নয়ন কিন্তু হয়েছে। আমরা আশা করি এটা থেকে আরো বেশি উন্নয়ন করার আমাদের সুযোগ এখানে আছে। আরেকটা জিনিস আপনাকে বলি, এখানে এক্সপোর্টের ক্ষেত্রে এবং চট্টগ্রাম বন্দরের যদি আমরা লিড টাইম সেভ করার জন্য বলি, জাহাজের যে টার্ন অ্যারাউন্ড টাইম, এটা অলরেডি চট্টগ্রাম বন্দর 3 থেকে 4 দিনের মধ্যে নামিয়ে এনেছে। আমরা মনে করি এটাকে 2 দিনের মধ্যে নামিয়ে আনতে হবে। এখানে কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। আপনি জানেন চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর দুটাই কিন্তু টাইডাল পোর্ট। এখানে জোয়ার ভাটার উপর নির্ভর করে জাহাজগুলি ঢুকতে হয়, বের হতে হয়। তো সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে 12 ঘন্টা কাজ হয় না। যদি আমাদের বে টার্মিনালটা হয়ে যায় চট্টগ্রাম বন্দরের আরেকটা প্রজেক্ট, যেটা চট্টগ্রাম শহরের পশ্চিম পাশে, সেই প্রজেক্টটা যদি কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু এটা সরাসরি বে অফ বেঙ্গলের সাথে হবে। আর দুইটাই হচ্ছে রিভারের মধ্যে কিন্তু এই দুইটা পোর্ট। তো সুতরাং তখন আমাদের লিড টাইমের সমস্যাটা কিন্তু আরে কেটে যাবে। এবং সাথে সাথে আমাদের মাতার বাড়িতে যদি ডিপ সি পোর্টটা যদি আরো তাড়াতাড়ি যদি আরো হয়ে যায়, আরো অ্যাক্টিভ হয়ে যায়, তখনও কিন্তু আমরা তো লিড টাইমের এই সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশা করছি। বে টার্মিনালের ক্ষেত্রে আপনি কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা? না, বে টার্মিনাল
ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, অনেক অগ্রগতি আছে অলরেডি। ওখানে ডিপি ওয়ার্ল্ড এবং সিঙ্গাপুর পোর্ট অথরিটির দুইটা প্রজেক্ট অলরেডি, দুইটা টার্মিনাল করার জন্য সরকার কিন্তু ওদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। আমরা যেটা মনে করছি, ওখানে ল্যান্ড যেই আপনার একোয়ারের ব্যাপারটা কিন্তু একটু জটিল ছিল, ওটা অলমোস্ট শেষ করে এনেছে, কনসালটেন্টরা কাজ করছে। আমরা মনে করি এটাকে আরো দ্রুততর করা উচিত বলে, করলে পরে আমাদের ইকোনমির জন্য আরো ভালো হবে বলে মনে করছি। জি, সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে বন্দরের পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামো খাতে আর কোন কোন দিকে আসলে সরকারের দৃষ্টি দেয়া প্রয়োজন? অবকাঠামোগত যে উন্নয়নের যে বিষয়টা, সেটার সাথে লজিস্টিকটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। বন্দর শুধু করলে পরে হবে না, বন্দরে আসা যাওয়ার জন্য যে কানেক্টিভিটি গুলি আছে, রেলপথ, নৌপথ প্লাস আমাদের সড়ক পথ, এই তিনটা জায়গাকে একটু গুরুত্ব দিতে হবে। যদি এগুলি যদি স্মুথলি, যেমন ঢাকা চিটাগাং হাইওয়ে এখন 4 লেন আছে, ঢাকা চিটাগাং হাইওয়েকে অচিরেই 8 লেন করার একটা প্রকল্প গ্রহণ করতে হবে, কেন এটা হচ্ছে আমাদের ইকোনমির লাইফ লাইন। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর যে মালামালগুলি আসা যাওয়া করে, 80% ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে এগুলোকে কিন্তু চট্টগ্রামের বাইরে নিয়ে যেতে হয়, ঢাকা সহ এবং অন্যান্য যে শিল্প অঞ্চলগুলি আছে। তো সুতরাং এই জায়গায় গভর্নমেন্টকে একটি ইন্টিগ্রেটেড একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। এটা টোটাল লজিস্টিক যেই আমাদের ফেসিলিটিস গুলি আছে, এগুলো কিভাবে কানেক্ট করলে পরে ইকোনমি আমাদের লাভবান হবে। তো সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই যে এটা নিয়ে জায়গা এবং জেট্রোর পক্ষ থেকে বেশ কিছু সমীক্ষা সরকারকে দিয়েছে, আমরা যতটুকু জানি, কিন্তু ওগুলো খুব স্লোলি আগাচ্ছে। এগুলো যদি দ্রুত আগানো যায়, তাহলে বাংলাদেশের ইকোনমির ক্ষেত্রে এটা বড় ধরনের অবদান রাখবে। আর যেহেতু সরকার একটা বিষয় নিয়ে খুবই দ্রুততার কাজ, বর্তমান সরকারও, সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের জন্য বেশ কিছু এখানে সামিট হয়েছে, বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে যদি আমরা বর্তমানে আমাদের এনবিআর থেকে শুরু করে ইনভেস্টমেন্ট রিলেটেড কাজগুলি করার জন্য অন্যান্য যে সংস্থাগুলি আছে, এগুলোকে যদি আমরা ঢেলে সাজাতে পারি, তাহলে অচিরেই বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা আপনার বিনিয়োগ আকর্ষণের জন্য একটা উত্তম স্থান হিসেবে বিবেচিত হবে, এবং সাথে সাথে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে আরো বিনিয়োগ করতে পারবে। এখনো পর্যন্ত বাংলাদেশ বিনিয়োগের ক্ষেত্রে অনেক আমরা পিছিয়ে আছি। এগুলিকে, এই সমস্যাগুলি কাটিয়ে উঠলে পরে আমাদের এই বিনিয়োগের ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। যে আমরা আশা করি খুব শীঘ্রই বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে দেখা দিবে বিদেশি বিনিয়োগকারীদের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বন্দর ও কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এর সঙ্গে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শের সঙ্গেই থাকুন।